স্বাগত জানাচ্ছি কাদনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদি। 5 বছরের শুধু একটি খসড়া নীতিমালা তৈরি হলো, অনেক কাজে রয়েছে, অসম্পূর্ণ রয়েছে সরকারের পিপিপি খাতের জন্য। সরকারের মেয়াদের শেষ সময়ে এসে বিনিয়োগ, উদ্যোক্তা আকৃষ্ট সহ বিভিন্ন পক্ষের সাথে আলোচনার জন্য মাঠে নামছে প্রধানমন্ত্রী দপ্তর। আজ আমরা আলোচনা করব পিপিপি খাত নিয়ে। এ নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন PIDS এর গবেষক ডক্টর আবুল বাশার। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিন একটি প্রতিবেদন। দেশের উন্নয়নে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে বড় বিনিয়োগে অর্থায়নে উৎসাহী হয়ে ওঠেন অর্থমন্ত্রী। উদ্যোগের নাম সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্ব খাত বা পিপিপি। অর্থমন্ত্রীর ঘোষণার 5 বছর পর পিপিপির খসড়া নীতিমালা তৈরি হলেও পিপিপি অফিস এখনো অসম্পূর্ণ, এখনো চলছে কাজ। নীতিমালায় বলা হয়েছে ভোক্তা, সরকার ও বেসরকারি খাত সমানভাবে লাভের সুযোগ পাবে। বড় 25টি সহ মোট 34টি প্রকল্প এখন পিপিপির পাইপলাইনে। প্রাথমিকভাবে এসব প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, আইডিবি, আইএফসি, ডিএফআইডি পিপিপিতে ঋণ ও কারিগরি সহায়তা দিচ্ছে। প্রথমে বহুপক্ষীয় সংস্থাগুলোর সাথে আলোচনা শেষে পর্যায়ক্রমে অন্যান্য সংস্থা, ব্যবসায়ীদের কাছে যেতে চায় পিপিপি কর্তৃপক্ষ। দীর্ঘ প্রস্তুতির পর সরকার পরিবর্তন হলে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলেই আশা পিপিপি কর্মকর্তার। Since the late 90s আমাদের বেশ কয়েকটা গভর্নমেন্ট আসছে and they've been replaced by a new government all the time. সব ক্ষেত্রে কিন্তু আমাদের the whole concept যে আমরা প্রাইভেট সেক্টরের সাথে পার্টিসিপেশন করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করব, ওই কনসেপ্টটা কিন্তু হ্যাজ রিমেইনড। প্রশ্ন ছিল প্রকল্পগুলো শেষ পর্যন্ত দুর্নীতিমুক্ত থাকবে কিনা। At the end of the day যখন বিনিয়োগকারী আসে, they need to believe that they have a reasonable chance of winning the project. So আমাদের হোল ফ্রেমওয়ার্ক যে ডেভেলপমেন্ট করছি আমরা is based on a very transparent basis. করাপশন করার সুযোগ আছে সিলেকশন স্টেজে। আমরা যে প্রকিউরমেন্ট করছি সেই জায়গায় হয়তো দেখা গেল যে আমরা ইভ্যালুয়েশন করে আমি আমার পছন্দের কোনো কনসেশনারকে সিলেক্ট করলাম কিনা। ইমপ্লিমেন্টেশন স্টেজে করাপশনের কোনো সুযোগ নেই, বিকজ এটা প্রাইভেট সেক্টরের মানি। পিপিপি সম্পর্কে বিস্তারিত জানাতে ও বিনিয়োগ আকর্ষণ করতে বুধবার থেকেই বহুপক্ষীয় সংস্থাগুলোর সাথে আলোচনায় বসছে পিপিপি কর্তৃপক্ষ। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম আমার প্রতিবেদনটি। এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন DCCI এর জ্যেষ্ঠ সহসভাপতি নেসার এম খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব বাশার, আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব খান, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে পিপিপি প্রাইভেট পাবলিক যে পার্টনারশিপের যে কথা বলছি, সেখানে নীতিমালা এখনও তৈরি হয়নি। কিন্তু এরপরে যেটা হচ্ছে যে আপনার ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু কোনো নীতিমালা নেই, সেক্ষেত্রে তারা এইখানে এখনও বিনিয়োগে খুব একটা আগ্রহী হচ্ছে না। আমি ঠিক এই মুহূর্তে আপনাকে জানতে চাচ্ছি যে ব্যবসায়ী হিসেবে আসলে আপনারা কি এক্সপেক্ট করেন সরকারের কাছে, এই নীতিমালা কি থাকা উচিত, যেটা কতটা বিনিয়োগ বান্ধব হতে পারে আপনাদের জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি নীতিমালা আসলে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ উইদাউট এনি প্রপার গাইডলাইন যে কোনো উদ্যোক্তা তো কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্টে আগিয়ে আসতে পারবে না। আর ইনফ্রাস্ট্রাকচার যে প্রজেক্টগুলো যেটা পিপিপির মাধ্যমে হচ্ছে, সেগুলো তো লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো সেখানে অবশ্যই একটা সঠিক নীতিমালা এবং গাইডলাইন দরকার, এবং দ্যাট হ্যাভ টু বি উইন উইন সিচুয়েশন ফর বোথ পার্টিজ, ফর দি গভর্নমেন্ট অ্যাজ ওয়েল ফর দি ইনভেস্টার, দ্য প্রাইভেট সেক্টর যারা এই সেক্টর ইনভেস্ট করবে, ওনাদেরও একটা বেনিফিট থাকতে হবে যে তাদের যে ইনভেস্টমেন্টটা কত দিনে উঠে আসবে। এবং আর একটা ডিউরেশন অফ দ্য প্রজেক্টও আছে, যে কত দিনের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক, অনেক কিছু এটার সাথে রিলেটেড। তো সেই জিনিসগুলোও নীতিমালার মধ্যে থাকতে হবে, তাহলেই এটা প্রপার কার্যকরী হবে এবং সুন্দরভাবে এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। ধন্যবাদ জনাব খান, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বাশার, আপনার কি মনে হয় যে নীতিমালার কথা আমরা যা বলছি, নীতিমালার কোন দিকটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেসরকারি খাতকে এখানে আকৃষ্ট করার জন্য বেশি প্রয়োজন? নীতিমালা আসলে একেবারে নেই সেটা চূড়ান্ত হয়নি, একটা ড্রাফট আছে এবং যেটা হয়তো চূড়ান্ত হবে, কিন্তু চূড়ান্ত হলেও যে খুব বেশি চেঞ্জ হবে আমার দেখে সেটাও মনে হয়নি। সেটা পিপিপির যে অফিস, সেই অফিসের ওয়েবসাইটে আছে। কিন্তু আপনি বলছেন যে আসলে কোন জিনিসটা গুরুত্ব পাওয়া উচিত। তো এইখানে বাংলাদেশের মতো দেশে যে রেট, একটা ইনভেস্টমেন্ট থেকে রেট অফ রিটার্ন সবসময় আনসার্টেন থাকে,
Right. একটা আনসার্টেনিটি, একটা রিস্ক থাকে। তো সেই রিস্কটাকে মিটিগেট করার জন্য সরকার কি কি ভূমিকা বা কি কি পদক্ষেপ গ্রহণ করবে, অর্থাৎ একটা প্রাইভেট ইনভেস্টর আসলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে অনেক কারণেই কিন্তু সেটা হতে পারে, সেটা নট নেসেসারি যে প্রাইভেট সেক্টরের ব্যর্থতার কারণে হতে পারে, অনেক এক্সটার্নাল ফ্যাক্টর, রাজনৈতিক, তারপরে অনেক কি বলে পরিবেশ বা প্রাকৃতিক অনেক কারণেই কিন্তু তখন এখানে একটা তাদের যে রেট অফ রিটার্ন যেটা আগে ধারণা করা হয়েছিল সেটা নাও আসতে পারে। এবং সেই ক্ষেত্রে এখানে এই যে গ্যারান্টি প্রিমিয়ামটা, সেই বিষয়ে সরকার কি ভূমিকা নেয় এবং সেটা যারা বেসরকারি বিনিয়োগকারী আছেন তাদের কতটুকু আস্থা অর্জন করতে পারে, আমার মনে হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। জনাব খান, ইন্টারেস্ট রেটের একটা বড় বিষয় আছে। অতি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে যেখানে এই পিপিপির আওতায় রিজেন্ট এনার্জি অ্যান্ড পাওয়ারকে সরকার একটা চুক্তি দিয়েছে, যেটা এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সুদের হার হচ্ছে 15%। আপনার কি মনে হয় যে এই রেট অফ ইন্টারেস্ট যথেষ্ট ব্যবসায়ী বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে? এটা আমার মনে হয় 15% ইজ কোয়াইট হাই, স্পেশালি ফর এনি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, বিকজ এটা তো ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টটা লং টার্ম এবং আপনার রিকভারিটা অনেক দীর্ঘ সময় ধরে আসবে। এখানে যদি সহনশীল ইন্টারেস্ট রেট না হয়, ইট হ্যাভ টু বি সিঙ্গেল ডিজিট অর অ্যাটলিস্ট, মানে সিঙ্গেল ডিজিট হওয়াটাই সবচেয়ে বেটার মনে করি সমীচীন হবে। বিকজ বেশি ইন্টারেস্ট রেট হলে পরে আপনার তো প্রজেক্টটা ভায়াবিলিটির প্রশ্ন থাকবে এবং পে ব্যাক পিরিয়ডটা তো একটা লম্বা হবে, এটা সময় সাপেক্ষ। তো আমার মনে হয় ইন্টারেস্ট রেটটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত এবং কস্ট অফ ফান্ড যদি বেশি হয় তাহলে প্রজেক্ট ভায়াবিলিটি নিয়ে কোশ্চেন থাকবে। ধন্যবাদ ডক্টর বাশার। অন্য ক্ষেত্রে আমাদের দেশে ট্র্যাডিশনালি যেসব ইনভেস্টমেন্ট হচ্ছে, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার বাদ দিয়ে যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল যেখানে, সেখানে হচ্ছে 17 থেকে 18%, কখনো কখনো 19% বলা হচ্ছে, 19%। সেক্ষেত্রে কি 15%-এর বেশি কমানো কি সম্ভব? আদৌ আমাদের কোনো স্কোপ আছে? না, আসলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলে কমানো আদৌ সম্ভব কিনা। কারণ দেখুন, আমাদের দেশে যে ব্যাংকগুলো যে ঋণ দিবে এবং বিভিন্ন কারণে সেই ঋণের হারটা অনেক বেশি, এবং সেটার একটা কারণ হচ্ছে যে এখানে ইনফ্লেশন খুব হাই, তাহলে ওরা অনেক হাই রেটে ওই টাকাটা আমানতটা কালেক্ট করতে হয়। রাইট। হ্যাঁ, তারপর ব্যাংকগুলোর অদক্ষতা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক বেশি, তারা ওই কস্টটা তাদের ওই ফান্ড কালেকশন অফ ফান্ডের যে কস্ট সেটার সাথে অ্যাড করলেন। হ্যাঁ, তারপরে আছে যে বিশেষ করে সরকারি ব্যাংকগুলো থেকে প্রচুর পরিমাণে কুঋণ, অর্থাৎ রাজনৈতিক কারণে, দুর্নীতির কারণে অনেক ঋণ দেওয়া হয় যেগুলো ফেরত আসে না। তাহলে এই যে লসটা ওইখানে হচ্ছে, এই লসটা পুষিয়ে নেওয়ার জন্য ওরা তখন যেখান থেকে ঋণটা ফেরত আসে সেই সব উদ্যোক্তাদের কাছ থেকে কিন্তু উচ্চ সুদটা আদায় করে। তো এইসব কিছু মিলে যদি আমরা ব্যাংকিং সেক্টরে এই তিনটা যে প্রবলেমের কথা বললাম সেগুলার কোনো সুরাহা না করি, সমাধান না করি, তাহলে কিন্তু সুদের হার কমানো সম্ভব না। ধন্যবাদ ডক্টর বাশার। জনাব খান, আরেকটা বিষয় যেটা হয় যে আমাদের দেশে একটা বড় সমস্যা ব্যবসার ক্ষেত্রে যেটা হয় যে কন্টিনিউশন অফ পলিসি। এক সরকার যাবে আর এক সরকার আসবে, মাঝখানে পলিসিটা এক থাকে না, পরিবর্তন হয়ে যায়। এইখানে এই পিপিপির ক্ষেত্রে একটা বড় কনসার্ন অনেকে দেখছেন, এবং পিপিপির যে একটা আলাদা আইন সেটারও একটা ড্রাফট হচ্ছে এবং সেখানে এখনো ফাইনাল হয়নি। এইখানে বড় একটা জিনিস জোর দেওয়া হচ্ছে যে কন্টিনিউশন থাকবে কিনা নীতিমালার, অর্থাৎ যে শর্তে যে নীতিমালায় তারা ইনভেস্ট করবে সেটা পরিবর্তন হবে কিনা, এবং এটার এক ধরনের নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটা বলা হচ্ছে আমাদের প্রতিবেদনে। আপনার কি মনে হয় এই বিষয়ে যে এই নিশ্চয়তা পেতে আসলে কি করা উচিত? না, এটা তো আসলে একটা ভেরি ভাইটাল পয়েন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কন্টিনিউশন নীতিমালা। কারণ যে প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে পিপিপি প্রজেক্টে, দেখা গেল যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, প্রজেক্টটা বাদ হয়ে গেল বা গভর্নমেন্টের থেকে সেরকম সহযোগিতা পেল না, তাহলে অলরেডি বাই দ্যাট টাইম হয়তো সে অনেক টাকা ইনভেস্ট করেছে, তার ফিজিবিলিটি স্টাডি থেকে, ইমপ্লিমেন্টেশন থেকে। সেটা যদি নাও হয়, অন্তত নীতিমালার অন্য শর্ত যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও তো আসলে ব্যবসা, সেই ক্ষেত্রেও হবে, বাট কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইররেসপেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট, দ্যাট শুড বি ইন্ডিপেন্ডেন্ট। এবং যেহেতু একটা পিপিপির একটা বডি ফর্ম করা হয়েছে, দে শুড ওয়ার্ক অ্যাজ এ ওয়াচডগ অ্যান্ড ফলো আপ দ্য ম্যাটার্স রাদার দেন যে গভর্নমেন্টের যে চেঞ্জ হলেও যাতে পলিসিটা, প্রজেক্টগুলো যাতে কন্টিনিউশন হয়, সেটা তো ভেরি ইম্পর্টেন্ট। এটা সুরক্ষা করার উপায় কি? এটার রক্ষা করার উপায় অলরেডি তো পিপিপির একটা আপনার গভর্নমেন্টের একটা তো অর্গানাইজেশন আছে যেটা প্রাইভেট পার্টনারশিপ যে একটা
করা হয়েছে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি দেওয়া উচিত। যেরকম আমরা বিটিআরসি কে দিয়েছি, এনার্জি রেগুলেটরি কমিশনকে দিয়েছি, তো Right. পিপিপির আন্ডারেও এরকম অথরিটি শুড বি গিভেন দ্য অথরিটি, এবং দে শুড বি দ্য ওয়াচডগ অ্যান্ড লুক ওভার দ্য প্রজেক্টস, যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে, ওয়ার দ্য প্রবলেমস লাইজ, এবং টু রিজলভ ইট। তাহলেই আমার মনে হয় এটা একটা সুন্দরভাবে। জনাব খান ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে। আজ আমরা কথা বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি। আমার সাথে কথা বলছে স্টুডিওতে রয়েছেন ডিসিসিআই এর জ্যেষ্ঠ সহসভাপতি নেসার এম খান এবং বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশার। জনাব বাশার এবং জনাব খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব বাশার, আপনার কাছে প্রশ্ন আমাদের, যে আমরা বলছিলাম যে এই যে নীতিমালা কন্টিনিউশন অফ পলিসির কথা বলছিলাম আমরা পিপিপির ক্ষেত্রে, যে একটা গভর্নমেন্ট যাবে আর একটা সরকার গভর্নমেন্ট আসবে, কিন্তু ওই বেসিক নীতিমালা যেন এক থাকে। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনার সাথে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে নীতিমালা বা যে পলিসি আমরা যেটা বলি, আমরা যদি যাত্রাবাড়ি ফ্লাইওভার কথা বলে থাকি, আমরা দেখেছি আজকে প্রথমে থেকে এসেছে যে নির্মাণ করার আগে, উদ্বোধনের আগে যে একটা টোল চার্জের কথা যেটা বলা হয়েছিল, গতকালই প্রথম দিনই একটা অভিযোগ উঠেছে যে সেইখান নির্ধারিত টোল চার্জের চেয়ে বেশি চার্জ নেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো বোধহয় নজরে আসা উচিত কিনা, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়। হ্যাঁ, আপনি এখানে দুটো বিষয় অবতারণা ঘটিয়েছেন। একটা হচ্ছে যে নীতিমালা, কন্টিনিউটি অফ দ্য পলিসি। হ্যাঁ, তো এইখানে আমি মনে করি যে পিপিপির যে প্রাইভেট সেক্টর যারা আসবেন পিপিপির আন্ডারে, তারা যে কন্ট্রাক্টটা সাইন করছেন, এটা কিন্তু কোনো সরকার প্রধানের সাথে কন্ট্রাক্ট না। কন্ট্রাক্টটা কিন্তু হচ্ছে সরকারের সাথে, এবং সরকার তো ইজ অলওয়েজ দেয়ার, সরকার প্রধান চেঞ্জ হয়। সো ওইখানে যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যায় বা করে সরকার, তাহলে ওই পিপিপি নীতিমালার মধ্যে একটা ক্লজ থাকা উচিত যে একজন প্রাইভেট ইনভেস্টর অলরেডি যে ইনভেস্টমেন্টটা করেছে, যেটা যদি ফেরত আর প্রজেক্টটা যদি আর সামনের দিকে না যায়, তাহলে ইকোনমিক্সের ভাষায় আমরা এটা করি সাঙ্ক কস্ট। হ্যাঁ, তো তার যে এই যে সাঙ্ক অ্যামাউন্ট অফ মানি, একটা ক্লজ থাকা উচিত এটা কি হারে বা মুনাফা সহ এটা তাকে ফেরত দিতে হবে। তাহলেই কিন্তু সরকারের উপর একটা চাপ থাকবে যে ওই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যাতে কন্ট্রাক্ট ক্যান্সেল করে না দেয়, এটা একটা। কিন্তু আমি সাথে সাথে আরেকটা কথা বলবো, যেটা অনেকটা আপনার দ্বিতীয় প্রশ্নের সাথে রিলেটেড, যে অনেক নীতিমালার বিষয়টা কিন্তু শুধু সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা যারা অপারেট মানে প্রাইভেট সেক্টর যারা আসে তাদের জন্য। হ্যাঁ, আমরা জানি যে আমাদের সামনে উদাহরণ আছে যে এই যে 26 কিলোমিটার লং এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য অনেক কিছু করা হলো, ইটালথাইয়ের সাথে একটা কন্ট্রাক্টও করা হলো। হ্যাঁ, কিন্তু কাজের কাছে কিছু আগাচ্ছে না, কারণ এটা যতটুকু আমরা পত্রপত্রিকা দেখেছি বা বুঝতে পারছি যে ইটালথাই আসলে যে পরিমাণ ফান্ড মোবিলাইজ করার দরকার সেটা তারা করতে পারছে না। তাহলে এখানে তো সরকারের একটা বড় মানে ডিলে হয়ে গেল প্রজেক্ট। ওই জিনিসটা তাদের দিক থেকেও থাকা উচিত। তাহলে আরেকটা ক্লজও থাকা উচিত যে একজন প্রাইভেট সেক্টর যারা বিনিয়োগ মানে কন্ট্রাক্টটা অ্যাওয়ার্ড করা হয় যাদেরকে, তারা যাতে এই ধরনের ব্যর্থ না করে। ধন্যবাদ ডক্টর বাশার। জনাব খান, আপনার কাছে প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, আমাদের হাতে সময় খুবই কম। যে পিপিপির অধীনে যেটা বলা হচ্ছে যে কয়েকটা মোডের কথা বলছে, যে বিওওটি, বিল্ড ওন অপারেট ট্রান্সফার, আরেকটা হচ্ছে বিল্ড ওন ট্রান্সফার, আরেকটা হচ্ছে বিল্ড ওন অপারেট। এই যে তিনটা মোড, তিনটা পদ্ধতির কথা বলা হচ্ছে, এর মধ্যে আসলে আপনার কাছে কোনটা বেশি ব্যবসায়িকভাবে সুবিধা মাধ্যম বলে মনে হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি মনে করি যে বিল্ড, অপারেট, ওন অ্যান্ড ট্রান্সফার ইজ এ বেটার মডেল, বিওওটি, বিকজ সেক্ষেত্রে হবে কি, যারা ইনভেস্টার, যে প্রাইভেট সেক্টর থেকে যারা ইনভেস্ট করবে, তাদের ওনারশিপটা থাকবে যতদিন পর্যন্ত তাদের ইনভেস্টমেন্টটা রিকভার না করতে পারে। তারপরে যখন ইনভেস্টমেন্ট রিকভারি করবে, দেন দ্য প্রজেক্ট শুড বি ট্রান্সফার টু দি গভর্নমেন্ট, বিকজ প্রজেক্টের তখন, বিকজ এইগুলো তো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যদি প্রাইভেট সেক্টর অল দ্যাট মানে লাইফ লং ওন করে, ইটস নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো এবং অন্যান্য দেশেও কিন্তু এটাই হয়ে যাচ্ছে। আবার আমরা যদি বিওটিতে যাই, বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার, যদি ওনারশিপটা প্রাইভেট সেক্টর না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে ইনভেস্টমেন্টটা করেছে সেটাকে রিকভার করার জন্য যে ইটস এ লং টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু, এবং টাকাটা লং টার্মে উঠে আসবে, তাহলে সময় সাপেক্ষ এবং এটা রিস্ক ফ্যাক্টর থাকে। ধন্যবাদ জনাব খান। জনাব বাশার, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় সাপেক্ষে আজকে এখানে শেষ করতে হচ্ছে। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।